সকলকে সংগ্রামী অভিনন্দন। মূলত এই কোর্ট থেকে কোর্টের কাজপত্র সেরে ছুটতে ছুটতে একটু আগে আসলাম। তো এই ছুটতে ছুটতেই হয়তো সময়গুলো চলে যাচ্ছে আমাদের জীবন থেকে। মানে বিগত বেশ কয়েক বছর মানে এইভাবেই ছুটে চলেছি আলটিমেট গন্তব্যে যেন আমরা পৌঁছতে পারি যার লক্ষ্যে। তো যাই হোক, সেই জায়গায় খুব কাছাকাছি মনে হচ্ছে আমাদের, মানে গন্তব্য খুব কাছেই। এখন দেখা যাক, মানে বরাবরই আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের সঙ্গে তো ভালো কিছু ঘটেনি, তো তাই এক্সপেকটেশনটা যথেষ্ট রেখেই যতক্ষণ না ফাইনাল বা আলটিমেট অর্ডার পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা একটু নীরব থাকাটাকে বেশি পছন্দ করছি। তো কি হতে পারে সেটা তো আলাদা বিষয়। অনেকেই প্রশ্ন করছে, দাদা কি হতে পারে। প্রত্যেকটা চাকরি প্রার্থীকে বলছি যে একটু পজিটিভ থাকুন। আপনারা জানেন যে আমাদের কমিশনের উপরে যারা এই রিক্রুটমেন্ট সংক্রান্ত অ্যালিগেশন ছিল বা যে সমস্ত অ্যাডভোকেটরা মানে অ্যালিগেশনগুলো এনেছিল, যে অ্যালিগেশন, তাদের সমস্ত বলা, মানে বিচারপতি, আপনাদের প্রথমে একটা কথা মনে করিয়ে দিই, যখন এই মামলার প্যানেলের অর্ডার হয় এবং কাউন্সেলিংয়ের অর্ডার হয়, তখন কিন্তু প্রত্যেকটা অ্যাডভোকেটের একটা বিষয় ছিল যে তারা তাদের দাবিগুলা বা তারা তাদের পিটিশনারদের বঞ্চিত কথাগুলা তারা কোর্টের সামনে উপস্থাপন করার সুযোগ পায়। সেই মর্মে আমরা দেখেছিলাম যে বিচারপতি মহোদয় বলেছিলেন যে অবশ্যই বলার জায়গা আছে এবং অবশ্যই প্রত্যেকটা কথা তিনি শুনবেন। প্রত্যেকটা কথা, মানে প্রত্যেকটা পিটিশনারের যে রেজিস্টার অ্যাডভোকেট আছেন বা সিনিয়র আছেন, প্রত্যেকের কাছে বিচারপতি শুনবেন। তো সত্যি অসংখ্য ধন্যবাদ বিচারপতিকে, যিনি, মানে আমরা চাকরি প্রার্থী, সাধারণ চাকরি প্রার্থী, আমাদেরই অনেক সময় ধৈর্যহারা হয়ে যাচ্ছি আমরা, মানে কোর্টে বসে থাকতে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন। কিন্তু সত্যি স্যালুট এই বিচারপতি মহোদয়কে, যে যারা প্রত্যেকটা কথা খুব সুন্দরভাবে শুনে চলেছেন। তো সেই মর্মেই প্রতিটা অ্যাডভোকেট প্রায় বলা শেষ হয়ে গেছে। গতকালকে লাস্ট আওয়ারে যখন একজন সিনিয়র আইনজীবী বলার পর, মানে আরেকজন সিনিয়র আইনজীবী অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের সঙ্গে ইন্টারাপ্ট করেন চেয়ারম্যান বিচারপতি, যে আপনার যা বলার আপনি বলুন। তো কালকেই উনি স্টার্ট করে দিয়েছিলেন। যাই হোক, আধা ঘন্টা অনলাইনে বলার পর তিনি সম্পূর্ণ করেছেন। অর্থাৎ কালকে কিছুটা অংশ বলার পর আজকে কিছুটা অংশ বলে উনি উনার আর্গুমেন্টকে সম্পূর্ণ করেছেন। এবং ফাইনালি মেন পিটিশনার বলতে যে সমস্ত দুটো অ্যাডভোকেট ছিল তাদের বলা প্রায় শেষ। এখন বিষয় হলো, ক্যান অ্যাপ্লিকেশন করে যে সমস্ত অ্যাডভোকেটরা রেজিস্টার করিয়েছেন তাদেরকেও চাকরি প্রার্থী, মানে তাদেরকেও বিচারপতি একদম খোলা মঞ্চে আহ্বান করেছেন যে আপনাদের যা বলার আছে আপনারা বলুন। তো সেই মর্মে আপনারা জানেন এটা এসএলপি ফাইল হয়েছিল কিছুদিন আগে যখন কাউন্সেলিং পর্ব চলছিল, ঠিক সেই সময়ে সুপ্রিম কোর্টে, এবং কাউন্সেলিং প্রক্রিয়াকে স্টেজে। তো সেই অ্যাডভোকেটকেও বিচারপতি অ্যাড্রেস করেন যে আপনার যেগুলো বলার আছে আপনি বলুন, আপনাকে বলেছিলাম আমি এই মামলা শুনব। উনি যথাযথভাবে আর্গুমেন্ট করেন এবং উনি যে বিষয়টা নিয়ে আসেন সেটা হলো, আগে আপনারা জানেন যে 2019 সালে যখন প্যানেল প্রকাশ হয় তখন সেখানে প্রচুর পরিমাণে টেট ওয়েটেজের হেরফের হয়েছিল। অর্থাৎ কারো নাম্বার কমেনি এরকম শুনিনি, কমেছে এরকম শুনিনি, কিন্তু বেড়েছে এটা আপনারা প্রচুর শুনেছেন। তো এক শ্রেণীর পিটিশনার, তাদের বক্তব্য যে আমরা রিচেক করার ফলে আমাদের নাম্বার বেড়েছিল তখন, তার মানে আমাদেরও রিচেক হয়েছিল। আর এখন রিচেক করেছে স্কুল সার্ভিস কমিশন, তাতে প্রায় আপনারা দেখেছেন প্রায় 1400 জনের নাম্বার কমেছে। তাহলে সেই জায়গায় যদি কারো নাম্বার কমে থাকে, তাহলে আমাদের যারা আগে রিচেক করার ফলে বেড়েছিল, তাহলে আমাদের বাড়া নাম্বারটা বৈধ নয় কেন? অথবা যারা মানে সাকসেসফুল ক্যান্ডিডেট বা যারা ইন্টারভিউ লিস্টে আছে তাদের রিচেক করা হলো, তাহলে বাকি যারা টেট পরীক্ষার্থী ছিল বা
তাদের সেই সময় প্যানেলে নাম ছিল, এখন এই প্যানেলে নাম নেই, তাদেরগুলোও রিচেক করা হোক, এরকম কিছু একটা। তো যাই হোক, সেটা বিচারপতি মহাশয় খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং বলেছেন ঠিক আছে, আপনার সাবমিশন যদি এটা হয় তাহলে আমি এটা নিলাম। বিচারপতি তো আলটিমেট সিদ্ধান্ত নেবেন, সেটা তো একটা কথা আমি বা আমরা বলে থাকি, এবং আমার মানে একাধিক সিনিয়র অ্যাডভোকেটের সঙ্গে কথা বলেও যেটা জেনেছি যে দুটো বিষয় আমাদেরকে বরাবরই অ্যাডভোকেট সাহেবরা বলেন যে দুটো বিষয় কখনো বলা যায় না বা কোনো অ্যাডভোকেট বলতে পারে না। দুটো বিষয় কি? যে বিচার কবে হবে আর বিচার কি হবে। কবে বিচার হবে আর কি বিচার হবে। তো প্রথম প্রশ্নটা আমার বাদ গেল যে কবে বিচার হবে এটা কেউই বলতে পারে না সচরাচর, কিন্তু কি বিচার হবে সেটা ইদানিং আমার ফেসবুক বাবারাও বলে দেয় বিচারপতিদের আগে। এই জায়গাটা সত্যি আমাদের কাছে বিস্ময়কর। আমাদের বলার স্পর্ধা বা ক্ষমতা আজ পর্যন্ত হয়নি যে কি বিচার হবে, কারণ বিচার করার মালিক হলো কলকাতা হাইকোর্টের সর্বোচ্চ এখন বেঞ্চ, যেটা ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চের হাতে। সুতরাং 11 টেটে আমি পাস, তাই 11 টেটটা টিকবে, আর আমি 2015 টেটে ফয়কাল ল পাস, তাই ওটা উড়িয়ে দেবো, ছড়িয়ে দেবো, এগুলো আমাদের বলার মধ্যে পড়ে না, বা এই এত অত্যুক্তি করার মতো অকাত আমাদের নেই। যাদের আছে তারা বলুক, তাদের কাম্য, তাদের কাছে মানায়, আমাদের কাছে অন্তত মানায় না। যাই হোক, আমরা এইটুকু বলতে পারি যে বিচারপতি মহোদয় খুব সুন্দরভাবে শুনেছেন বা শুনছেন, এবং তিনি সমস্ত বিষয় শোনার পর যেটা ভালো মনে হবে বা যেটা ওনার মনে হবে সেটা উনি জাজমেন্ট করবেন। আমরা সেটাকে মাথা পেতে নিতে প্রস্তুত একদম। তো সেই জায়গায় দাঁড়িয়ে আগামী সোমবার পর্যন্ত পুরো অ্যাডভোকেট যারা এগেনস্ট অ্যাডভোকেট যারা ছিলেন তাদের প্রত্যেককে অ্যাড্রেস করে বলেন যে আপনাদের লাস্ট এবং ফাইনাল নোটস অফ আর্গুমেন্ট যদি কিছু থেকে থাকে আপনারা একটা জায়গায় কংক্রিট করে এক্সেল ফাইল করে সোমবারের মধ্যে সাবমিট করুন, ইত্যাদি ইত্যাদি। আজকে বিকাশবাবু বেশ কয়েকটা বিষয় আর্গুমেন্ট করেছেন। মূলত আমি যতটুকু জানি বিকাশবাবু জুনিয়র হিসাবে অ্যাডভোকেট ফিরদৌস শামীম, আর তিনি হয়তো যারা চাকরি প্রার্থী রাস্তায় বসে আছে মঞ্চ তাদের মানে অ্যাডভোকেট। তো সেই জায়গা থেকে তার যা সাবমিশন ছিল সেগুলোও খুব স্বাভাবিক সাবমিশন। যেমন মৌসুমী ভট্টাচার্য মহাশয় বলেছিলেন যে রিচেক বা রিঅ্যাসিস্ট করা যায়নি বা যাবে না, তো স্কুল সার্ভিস কমিশন ইন্টারভিউ প্যানেল প্রকাশ করার পর কেন রিচেকে গেল, এটা ভ্যালিড কোশ্চেন। আবার এটার উত্তর আমরাও বলতে পারি যে কেন স্বনিয়ন্ত্রিত সংস্থা, সে সিবিআই ইনভেস্টিগেশন হয়ে আছে আপনারা জানেন, সেখানে যখন অসঙ্গতি আছে সেই জায়গায় দাঁড়িয়ে রিচেক একটা চেয়ারম্যান, বর্তমান যিনি চেয়ারম্যান তিনি রিচেক করেছেন, এটা খারাপ কিসের? সেটা আপনার আমার আর্গুমেন্ট, এটা চলতে থাকবে, আলটিমেট ফয়সালা বিচারপতি দেবেন। তো এ বিষয়েও যথেষ্ট আলোকপাত করেছেন মিস্টার ভট্টাচার্য। আরও বলেছেন যে এই নম্বর কমে যাওয়া, যাদের 1400 জনের নম্বর কমে গেছে, তাদের নাম্বার ইত্যাদি ইত্যাদি হয়েছে, এই সব বিষয়গুলো নিয়ে উনি আর্গুমেন্ট করেছেন। আর উনি আর্গুমেন্ট করেছেন যে সাবজেক্ট ক্যাটেগরি ওয়াইজ এই যে 5-7 বছর মানে 10 বছর রিক্রুটমেন্ট না হওয়ার ক্ষেত্রে সাবজেক্ট এবং ক্যাটেগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলা যে সমস্ত ডিআই ডিপিএসসির মাধ্যমে এসে, ডিএসসির মাধ্যমে এসে এসএসসির কাছে আসে বা বিকাশ ভবনে আসে, সেই সমস্ত ফাইনাল ভ্যাকেন্সি সাবজেক্ট ক্যাটেগরি ওয়াইজ প্রকাশ করে তার উপর ভিত্তি করে এই দীর্ঘদিন যেহেতু রিক্রুটমেন্ট নেই তাই নতুন করে প্রক্রিয়া শুরু করার ব্যাপারে বা তাদেরকে নিয়ে ভাবার ব্যাপারে এক। দ্বিতীয় কথা হলো রিজার্ভেশন রুলস নিয়ে একটু ভিন্ন মত তিনি প্রকাশ করেছেন, যে দীর্ঘদিন যাবৎ আপনারা যে মত শুনে আসছেন যে সেই খাটারা একটা গল্প, কুমিরের গল্প, সেটা অন্তত ইনি করেননি। ইনি একটা কথা বলেছেন যে রিজার্ভেশন রুল সংক্রান্ত বিষয়ে বলতে গিয়ে বলেছেন যে যদি কোনো ক্যান্ডিডেট ইন্টারভিউ, ধরুন আমি ক্যাটাগরিতে কল পেয়েছি কিন্তু আমি ইন্টারভিউ নাম্বার বেশি পেয়ে গেছি, দিয়ে আমি এখন জেনারেলে যাওয়ার এলিজিবল ক্রাইটেরিয়া বা জেনারেলের কাট অফকে ক্লিয়ার করে ফেলেছি এখন ফাইনাল প্যানেলে, তাহলে আমি যেতে পারবো কিনা এই বিষয়ে, বা তাহলে এই ক্যান্ডিডেটকে কনসিডার করা যায় কিনা এই ব্যাপারে তিনি আর্গুমেন্ট করেছেন। আর একটা হলো আনট্রেন্ড ক্যান্ডিডেট, যারা যে সমস্ত সাবজেক্ট এবং ভ্যাকেন্সি মানে সাবজেক্টে ক্যান্ডিডেট নেই কিন্তু ভ্যাকেন্সি পড়ে আছে, যেমন ধরুন স্পেসিফিক বাংলা এসটি,
সে সমস্ত জায়গায় ট্রেন্ড যেহেতু নেই, তাই আনট্রেন্ড নেওয়ার প্রসঙ্গে তিনি দাবি করেছেন। যাই হোক, এই হলো একটা টোটাল সাবমিশন।